আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আবারও শুরু করছি আমার ভিডিও। ইতিপূর্বে আমরা দশম শ্রেণীর 3টে ভিডিও করেছি, যার মধ্যে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়, এই 3টে অধ্যায়ের ভিডিও আমরা করেছি এবং প্রত্যেকটি অধ্যায়ে একক এবং তার উপ একক এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা এই দশম শ্রেণীর ইতিহাস বিষয়ে চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব এবং চতুর্থ অধ্যায়ের বিভিন্ন একক ও তার উপ এককগুলো নিয়ে আমরা আমাদের আলোচনাটা শুরু করব। চতুর্থ অধ্যায় হচ্ছে সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। একটু প্রথমে বলি যে সংঘবদ্ধ কথার অর্থ হচ্ছে মিলেমিশে থাকা। এটা স্বাভাবিক, এটা আমরা সবাই জানি। অতি প্রাচীনকাল থেকে মানব সভ্যতার যখন থেকে অভ্যুদয় হয়েছে তখন থেকেই মানুষ নিরাপত্তার স্বার্থে বারবার জোট বেঁধেছে বা দলবদ্ধ হয়েছে। অর্থাৎ সংঘবদ্ধভাবে বাঁচার মধ্যে আনন্দ এবং নিরাপত্তা অনেক বেশি। যেখানে সংঘবদ্ধতা নেই সেখানে নিরাপত্তা এবং শক্তিরও অভাব থাকে। যদি আমরা ইতিহাসের পাতায় চোখ রাখি তাহলে কিন্তু দেখা যাবে যে সিপাহী বিদ্রোহের কিছু আগে থেকেই ভারতে এই প্রয়োজনীয়তা, অর্থাৎ এই সংঘবদ্ধ থাকার প্রয়োজনীয়তা বা ঐক্যবদ্ধভাবে থাকার প্রয়োজনীয়তা কিন্তু বারবার অনুভূত হয়েছে। বিভিন্ন মনীষী, বিভিন্ন ঐতিহাসিক, বিভিন্ন গবেষক তাদের লেখা উপন্যাস, প্রবন্ধ, ছবি প্রত্যেকটি ক্ষেত্রে এই জাতীয়তাবোধ এবং ঐক্যবোধকে জাগরিত করার চেষ্টা করেছে এবং জাতীয়তাবোধ জাগরণের ক্ষেত্রে ঐক্যবোধ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস সেটাও কিন্তু বোঝানোর চেষ্টা করেছে। আমরা চতুর্থ অধ্যায়ে যে আলোচনাটা করব সেই আলোচনার মধ্যে আমরা প্রবেশ করব। আলোচনায় আমরা দেখেছি যে সংঘবদ্ধতার গোড়ার কথা, তার বৈশিষ্ট্য বিশ্লেষণে 3টি একক রয়েছে। প্রথম একক হচ্ছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ, দ্বিতীয় একক সভা সমিতির যুগ, আর তৃতীয় একক রয়েছে লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ। এই 3টি এককের আবার বেশ কতকগুলো উপ একক রয়েছে বা সাব ইউনিট রয়েছে। যেমন প্রথম যে এককটা আমরা বলেছিলাম 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ, তার 4টে উপ একক এখানে দেখছি। একটা হচ্ছে এর প্রত্যক্ষ এবং পরোক্ষ কারণ, চরিত্র বা প্রকৃতি এবং শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব এবং মহারানীর ঘোষণাপত্র। এই 4টি উপ একক প্রথম এককের রয়েছে। দ্বিতীয় একক সভা সমিতির যুগ। এই সভা সমিতি যুগের মধ্যে মূলত প্রধান 4টি সভা সমিতির কথা আমরা আলোচনা করব। বঙ্গভাষা প্রকাশিকা সভা, জমিদার সভা, হিন্দু মেলা এবং ভারত সভা। আর লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ, এর মধ্যে 5টা জিনিস রয়েছে। লেখার মধ্যে রয়েছে 3টি উপন্যাস, আনন্দমঠ, বর্তমান ভারত, আর রয়েছে গোরা। আনন্দমঠ উপন্যাস এবং গোরা উপন্যাস। বর্তমান ভারত সেই অর্থে উপন্যাস না হলেও একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। আর ভারত মাতা হচ্ছে রেখা, রেখা অর্থাৎ ছবি, ভারত মাতা ছবি, আর গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা ব্যঙ্গচিত্র। এই টোটাল এই বিষয়গুলো কিন্তু এই অধ্যায়ে অর্থাৎ চতুর্থ অধ্যায়ে এই বিষয়গুলো আলোচনা হবে। তাহলে আমরা প্রথম এককে চলে যাই। প্রথম একক 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ। এই 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ এই এককটাতে আমরা চলে যাই। দেখো একটা ছক এসেছে তোমাদের ভিডিওতে। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ, এটা চতুর্থ অধ্যায়ের প্রথম একক। সূচনা রয়েছে। প্রথমে সূচনা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সূচনা কোথায় হয়েছিল? 26 ফেব্রুয়ারি বহরমপুর সেনানিবাসে প্রথম এই বিদ্রোহের সূচনা হয়েছিল, যদিও বা সেই বিদ্রোহ দমন করা হয়েছিল। তারপর শুরু হয়েছিল 29 মার্চ 1857 খ্রিস্টাব্দে ব্যারাকপুর সেনানিবাসে। বিদ্রোহের শুরু করেছিলেন মঙ্গল পাণ্ডে।
ধীরে ধীরে এই বিদ্রোহ বিস্তার লাভ করে। 10 মে মিরাটে, 11 মে দিল্লিতে, 13 মে ফিরোজপুর, 14 মে মুজফ্ফরপুর, 20 মে আলিগড়, এইভাবে সেটা ক্রমান্বয়ে এগোতে শুরু করে। যেমন 21 থেকে 24 মে পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, 25 মে রুরকি, 27 মে মথুরা, 30 মে লখনৌ, 31 মে বেরিলি, এইরকমভাবে ধীরে 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 আন্দোলনটা ছড়িয়ে পড়ে। 1 জুন আজমগড়, 4 জুন ঝাঁসি, এলাহাবাদে 5-6 জুন, এইভাবে আন্দোলনটা বিস্তার লাভ করে। আন্দোলনের যে কোনো বিদ্রোহ, যে কোনো অভ্যুত্থান, যে কোনো আন্দোলনের ক্ষেত্রে কারণ থাকে এবং প্রত্যক্ষ পরোক্ষ দু প্রকার কারণই কিন্তু লক্ষ্য করা যায়। এক্ষেত্রেও পরোক্ষ কারণ এবং প্রত্যক্ষ কারণ দু ধরনের কারণ আছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে। পরোক্ষ কারণের মধ্যে কতকগুলো বিষয় রয়েছে যেগুলো আমি খুব ছোট করে বলে দিচ্ছি। কতকগুলো বৈষম্য রয়েছে, কতকগুলি ক্ষেত্রে বৈষম্য ছিল। যেমন খাদ্যের ক্ষেত্রে বৈষম্য ছিল, ব্রিটিশ সিপাহী এবং ভারতীয় সিপাহীদের মধ্যে খাদ্য বৈষম্য ছিল বেতন বৈষম্য, পদোন্নতির ক্ষেত্রে বৈষম্য ছিল। এই বৈষম্যগুলোই কিন্তু ভারতীয় সিপাহীদের মনের মধ্যে একটা ক্ষোভ বা ক্রোধ বা অসন্তোষ তৈরি করেছিল, যা পরবর্তী সময়ে দাবানলে পরিণত হয়েছিল বা বিদ্রোহে আকার ধারণ করেছিল। আর প্রত্যক্ষ কারণের মধ্যে রয়েছে এনফিল্ড রাইফেলের কার্তুজ বিতর্ক। এই এনফিল্ড রাইফেলের কার্তুজ বিতর্ক যখন পড়ানো হবে তখন ডিটেলসে হবে, আমি শুধু শর্ট স্কেচ করে ধীরে ধীরে যেগুলো আলোচনা হবে সেগুলোই বলে যাচ্ছি। এনফিল্ড রাইফেল হচ্ছে এমন একটা রাইফেল যার টোটা একটা বিশেষ ধরনের মোড়কের মধ্যে থাকতো। যুদ্ধের সময় সেই মোড়কটিকে দাঁতে কেটে টোটা বার করে বন্দুকে পুরতে হতো। তো সেনাবাহিনীর মধ্যে একটা গুজব ছড়িয়ে যায় যে ওই টোটাটি নাকি গরু এবং শুয়োরের চর্বি দিয়ে তৈরি, কারণ এদেশের হিন্দু এবং মুসলমান উভয় ধর্মের সিপাহীদের জাত নষ্ট করার জন্য, ধর্ম নষ্ট করার জন্য এই ধরনের একটা ঘৃণ্য চক্রান্ত ইংরেজরা করেছে। এই ধরনের একটা গুজব ছড়ায়, যে গুজবের প্রতিবাদ করে মঙ্গল পাণ্ডে 1857 খ্রিস্টাব্দের 29 ফেব্রুয়ারি ব্যারাকপুর সেনানিবাসে বিদ্রোহ ঘোষণা করে এবং তারপর একটা বিদ্রোহ ছড়িয়ে পড়ে। বিদ্রোহ ক্রমান্বয়ে চলতে থাকে। একটা সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই বিদ্রোহকে দমন করে। তাদের সেনাবাহিনী বিভিন্নভাবে বিভিন্ন কারণে বিদ্রোহটা ব্যর্থ হয়। ব্যর্থ ঠিক না হলেও বিদ্রোহ দমিত হয়। এক্ষেত্রে ভারতীয় সিপাহীদের লক্ষ্যের অভাব ছিল, ভারতীয় সিপাহীদের উপযুক্ত পরিকল্পনার অভাব ছিল, অস্ত্রশস্ত্রের অভাব ছিল, নিজেদের মধ্যে ঐক্যের অভাব ছিল। এই ধরনের নানান ধরনের সমস্যা ছিল, যে সমস্যাগুলোর ফলশ্রুতি হিসাবে একটা সময় 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহরা ব্রিটিশরা দমন করে এবং 1858 খ্রিস্টাব্দের 2 আগস্ট একটি আইন হয়, অ্যাক্ট ফর দি বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা সুষ্ঠুতর ভারত শাসন আইন। এই আইন মোতাবেক এদেশের বেশ কিছু পরিবর্তন হয়, যে পরিবর্তনগুলো আমরা বলব। প্রথমে আমরা বলি যে 1857 খ্রিস্টাব্দের এই যে বিদ্রোহ, এই বিদ্রোহ সম্পর্কে তৎকালীন শিক্ষিত বাঙালি সমাজ কী ধরনের ভাবনা পোষণ করত, তারা এই বিদ্রোহ সম্পর্কে কী মতামত পোষণ করেছে। প্রথমত বলি যে ব্রিটিশ শাসন ভারতের পক্ষে মঙ্গল কি অমঙ্গল এ সম্পর্কে নানান ধরনের বিতর্ক থাকলেও ভারতীয় বিশেষ করে শিক্ষিত বাঙালি বুদ্ধিজীবী সম্প্রদায় মনে করত যে ব্রিটিশ শাসন ভারতের পক্ষে মঙ্গলজনক, তাই তারা ব্রিটিশ শাসনের উপর আস্থা রেখেছিল। তারা সিপাহী বিদ্রোহের বিরোধিতা করেছিল, কারণ সিপাহী বিদ্রোহ যে ভারতে একটা অনিশ্চয়তা বয়ে আনবে, সিপাহী বিদ্রোহ যে ভারতে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে, এটা তারা বিশ্বাস করত। খ্যাতনামা বিজ্ঞানী বাঙালিরা তারা মনে করত যে ভারতীয়দের এই ধরনের যোগ্যতা বা এবিলিটি বা সক্ষমতা নেই ভারতকে শাসন করার মতো, কারণ দীর্ঘদিন বিদেশি শাসনের অধীনে থাকার ফলশ্রুতি হিসেবে ভারতীয়দের শাসন করার যে যোগ্যতা, শাসক হওয়ার যে যোগ্যতা, সেই যোগ্যতা কিন্তু নেই। ফলশ্রুতি হিসেবে তারা এর বিরোধিতা করেছে, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন পত্রপত্রিকা এর বিরোধিতা করেছে এবং তারা ব্রিটিশ শাসনের প্রতি আস্থা জ্ঞাপন করেছে এবং ব্রিটিশ শাসন ভারতবর্ষে দীর্ঘজীবী হোক, দীর্ঘস্থায়ী লাভ করুক, এটা তারা মনে প্রাণে বিশ্বাস করত এবং বিভিন্ন ক্ষেত্রে তারা সেই মত পোষণ করেছে। এই পর্বে আমরা বিদ্রোহের চরিত্র এবং প্রকৃতি আলোচনা করব, যে এই বিদ্রোহ কী ধরনের বিদ্রোহ। আসলে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ সম্পর্কে নানান ধরনের অভিমত রয়েছে। বহু ব্যক্তি বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলে অভিহিত করেছেন, কেউ বলেছেন এটা জাতীয় আন্দোলন,
কেউ বলেছেন ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধ, আবার সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া, মুসলিম চক্রান্ত, কৃষক বিদ্রোহ, নানান ধরনের বক্তব্য বিভিন্ন গবেষক তার বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, বিভিন্ন চিন্তাভাবনা থেকে এই বিদ্রোহ সম্পর্কে তাদের অভিমত ব্যক্ত করেছেন। সিপাহী বিদ্রোহ সম্পর্কে যারা অভিমত পোষণ করেছেন, যারা বলেছেন এই বিদ্রোহ কেবলমাত্র সিপাহী বিদ্রোহ, তাদের মধ্যে ইংরেজ ঐতিহাসিকরা ছিলেন, চার্লস রেক্স, হোমস, এছাড়া ভারতীয় কিছু ব্যক্তি ছিলেন, কিশোরীচাঁদ মিত্র, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় প্রমুখ ব্যক্তিও কিন্তু তারাও অভিমত পোষণ করেছেন যে এই বিদ্রোহ নিছকই সিপাহী বিদ্রোহ, কারণ সিপাহীদের দাবি দেওয়া, সিপাহীদের অসন্তোষ থেকে এই বিদ্রোহ শুরু হয়েছিল, এর সঙ্গে অন্য কোনো সম্পর্ক নেই। অন্যদিকে বেশ কিছু ইংরেজ গবেষক, মার্ক্সবাদের প্রবক্তা কার্ল মার্কস, ইংল্যান্ডের টরি দলের প্রখ্যাত নেতা ডিসরেলি, তারা বলেছেন এটি জাতীয় আন্দোলন, কারণ একটা জাতি স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, তাদের দাবি দেওয়া, তাদের স্বাধীনতার লক্ষ্য ছিল, তাদের জাতীয় আন্দোলন হিসাবে এটা পরিগণিত হয়েছিল, সেই কারণে এটা জাতীয় আন্দোলন। আবার প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকর তিনি কিন্তু বলেছেন যে এই বিদ্রোহটা ছিল ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। তার বিখ্যাত গ্রন্থ ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, এই গ্রন্থে তিনি বলেছেন যে এটা ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, কারণ ইতিপূর্বে যে বিদ্রোহগুলো হয়েছে, যে আন্দোলনগুলো হয়েছে, সেই আন্দোলনগুলোর তুলনায় এই আন্দোলন অনেক বেশি ব্যাপ্তি ছিল। এই আন্দোলনে ভারতীয়দের বা স্বাধীনতা সংগ্রামীদের বা আন্দোলনকারীদের যে উদ্দেশ্য, আন্দোলনকারীদের যে আকাঙ্ক্ষা ছিল, তার মধ্যে কিন্তু স্বাধীনতা স্পৃহা লক্ষ্য করা গেছিল, যদিও বা এর বিরোধিতা হয়েছে। প্রখ্যাত ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার তিনি এর বিরোধিতা করেছেন, তিনি এটাকে স্বাধীনতা আন্দোলন বলে স্বীকার করেন না, ভারতের প্রথম যুদ্ধ, প্রথম আন্দোলন বলেও স্বীকার করেন না, জাতীয় বলেও স্বীকার করেন না। তিনি বলেছেন যে এটা নাথিং, কেবলমাত্র যারা যে সমস্ত সামন্তরা তাদের অধিকার হারিয়েছিল, সেই সামন্তদের মৃত্যুকালীন একটা আর্তনাদ, পুনরায় ক্ষমতা ফিরে পাওয়ার একটা প্রচেষ্টা, সেই কারণে এখানে অংশগ্রহণ করেছিলেন তারা, যেমন ঝাঁসি রানী লক্ষ্মীবাই বা কুনওয়ার সিং, বেগম হজরত মহল, নানা সাহেব, তাঁতিয়া তোপি, এদের অংশগ্রহণের মূল উদ্দেশ্যটা ছিল নিজেদের ক্ষমতাটাকে ফিরে পাওয়া, এটাই ছিল মূল উদ্দেশ্য। আবার দুজন প্রখ্যাত গবেষক ঐতিহাসিক আইএইচ কুরেশি এবং সৈয়দ মঈনুল হক, এরা বলেছেন যে দ্বিতীয় বাহাদুর শাহকে পুনঃপ্রতিষ্ঠার মধ্য দিয়ে ভারতে ইসলাম রাজত্বের পুনঃপ্রতিষ্ঠার একটা ইঙ্গিত লক্ষ্য করা গেছিল, অর্থাৎ এই বিদ্রোহটা ছিল মুসলিম চক্রান্ত। যাই হোক, আপাতত এই বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ বা জাতীয় বিদ্রোহ বা স্বাধীনতা সংগ্রাম যাই হোক না কেন, এই বিদ্রোহে ভারতীয়রা যে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল, তাদের মধ্যে যে একটা পরিবর্তন লক্ষ্য করা গেছিল, তাদের মধ্যে যে ব্রিটিশ বিরোধী ভাবনার প্রবেশ ঘটেছিল, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। নেক্সট পার্ট এখানে যেটা আলোচনা করা হবে সেটা হচ্ছে মহারানীর ঘোষণাপত্র। 1858 খ্রিস্টাব্দের আইনটার কথা আমি বলেছিলাম আগে। 1858 খ্রিস্টাব্দে যে আইনটা হয়েছিল, অ্যাক্ট ফর দি বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা সুষ্ঠুতর ভারত শাসন আইন, এই আইন অনুযায়ী ভারতে যে পরিবর্তনগুলো এসেছিল তার মধ্যে প্রথম পরিবর্তন হচ্ছে কোম্পানি শাসনের অবসান। দীর্ঘ প্রায় 100 বছর ধরে কোম্পানি যে রাজত্ব করছিল, সেই কোম্পানি শাসনের অবসান হয়েছিল, তার পরিবর্তে ব্রিটিশ পার্লামেন্টের শাসন এখানে প্রতিষ্ঠিত হয়েছিল। যে পার্লামেন্টের শাসনে ইংল্যান্ডের রানী তিনিই হয়েছিলেন ভারতের রানী, রানী ভিক্টোরিয়া। তিনি ভারতের রানী হিসেবে, ভারত সাম্রাজ্ঞী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন এবং ভারত সাম্রাজ্ঞী হয়ে এখানে তার প্রতিনিধি অর্থাৎ ভাইসরয় লর্ড ক্যানিং, যিনি প্রথম ভাইসরয় হয়েছিলেন, রানীর প্রতিনিধি হিসাবে তিনি এই দেশে শাসনকর্তা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর মহারানী ভিক্টোরিয়া দেশবাসীর উদ্দেশ্যে বেশ কিছু প্রতিশ্রুতি প্রদান করেছিলেন, বেশ কিছু ঘোষণা প্রদান করেছিলেন, যে ঘোষণা লর্ড ক্যানিং এলাহাবাদের দরবার থেকে পাঠ করেছিলেন ভারতীয়দের উদ্দেশ্যে রানীর প্রতিনিধি হয়ে। এই ঘোষণাপত্রই মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত বা কুইন্স প্রোক্লেমেশন নামে পরিচিত। এখানে কি ছিল? এখানে কিছু প্রতিশ্রুতি ছিল, যে প্রতিশ্রুতিগুলো আমরা ক্লাসে ভালো করে আলোচনা করব, ডিটেলসে আলোচনা করব। কিন্তু এই প্রতিশ্রুতিগুলির মধ্যে যে মিথ্যা ছিল, প্রতিশ্রুতিগুলির মধ্যে যে ভ্রান্তি ছিল, সেটা কিন্তু বেশ কিছু গবেষক আলোচনা করেছেন বা পরবর্তীকালে ভারতীয়
যারা বুদ্ধিজীবী, ভারতীয় যারা যুক্তিবাদী মানুষ, মনীষী, গবেষক, ঐতিহাসিক, তারা কিন্তু এটা ধরে ফেলেছিলেন যে মহারানী ভিক্টোরিয়ার যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রের মধ্যে কিছু মিথ্যা প্রতিশ্রুতি ছিল। আসলে ওই প্রতিশ্রুতিগুলোর আদবে কোনো মূল্যই ছিল না। এই জন্যে রমেশচন্দ্র মজুমদার এই প্রতিশ্রুতি সম্পর্কে, মহারানীর ঘোষণাপত্র সম্পর্কে যে বক্তব্য পেশ করেছেন, তিনি বলেছেন এটা ছিল প্রতিশ্রুতি ভঙ্গের একটা অধ্যায়। আর ঐতিহাসিক বিপানচন্দ্র তিনি বলেছেন যে এটা মহারানীর ঘোষণাপত্রটা কিচ্ছু না, কেবলমাত্র একটা রাজনৈতিক ধাপ্পা বা পলিটিক্যাল ব্লাফ বলে তিনি অভিহিত করেছেন। এই হচ্ছে তোমার প্রথম ইউনিটের যে আলোচনা করবো, আমি বলেছিলাম একটা ইউনিটের আলোচনা কমপ্লিট। এবার আমরা দ্বিতীয় ইউনিটে চলে যাই, সভা সমিতির যুগ। আমি প্রথমেই বলেছিলাম যে ঐক্যবদ্ধ থাকা, একত্রিতভাবে থাকার মধ্যে, মিলেমিশে থাকার মধ্যে, সংঘবদ্ধভাবে থাকার মধ্যে যে শক্তি অনেক বেশি, আনন্দ অনেক বেশি, নিরাপত্তা অনেক বেশি, সেটা কিন্তু ভারতীয়রা উপলব্ধি করতে পেরেছিল ঊনবিংশ শতক থেকে। কারণ ঊনবিংশ শতকে এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সুবাদে ভারতীয়দের মধ্যে যে চেতনার বিকাশ ঘটেছিল, সেই চেতনা থেকে তারা উপলব্ধি করতে পেরেছিল যে একত্রিতভাবে যদি না থাকা যায় তাহলে কিন্তু ভারতীয়দের অস্তিত্ব টিকিয়ে রাখা কষ্ট হবে, বা ব্রিটিশদের কাছ থেকে রাজনৈতিক দাবি দেওয়া আদায় করা অনেক বেশি কষ্ট হবে। যদি একত্রিত থাকা যায়, ঐক্যবদ্ধভাবে আন্দোলন করা যায়, দাবি আদায়ের চেষ্টা করা যায়, তাহলেই কিন্তু ব্রিটিশদের কাছ থেকে রাজনৈতিক দাবি দেওয়া আদায় করা যাবে। অর্থাৎ ব্রিটিশদের কাছ থেকে রাজনৈতিক দাবি দেওয়া আদায় করার জন্য ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি, এটা তারা উপলব্ধি করেছিল। আর এই উপলব্ধির জায়গা থেকে ঊনবিংশ শতাব্দীতে ভারতে বেশ কিছু রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। শুধু রাজনৈতিক নয়, রাজনৈতিক, সাংস্কৃতিক সমস্ত ধরনের প্রতিষ্ঠান তৈরি হয়েছিল ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধে। এই কারণে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলে অভিহিত করা হয়, এবং এই অভিধা পোষণ করেন প্রখ্যাত গবেষক, কেমব্রিজ গবেষক ডক্টর অনিল শীল। তিনি ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। এই পর্বে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছিল, সেই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। মূলত 13টি প্রতিষ্ঠানের কথা আমরা এখানে বলবো, যদিও বা আমাদের সিলেবাসে এতগুলো প্রতিষ্ঠানের কথা বলা নেই। আমি জাস্ট এই প্রতিষ্ঠানগুলোর একটা শর্ট স্কেচ, কবে প্রতিষ্ঠিত হয়েছিল, কিভাবে, আমি সেইগুলো শুধু বলে যাচ্ছি ছোট ছোট করে। দেখ, তো এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম যে প্রতিষ্ঠানটা ছিল, সেই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা। 1836 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতায়। সভাপতি ছিলেন গৌরীশঙ্কর ভট্টাচার্য। কার্যকলাপ, এই প্রতিষ্ঠানটির কার্যকলাপ 1828 খ্রিস্টাব্দের আইন দ্বারা নিষ্কর জমির উপর আরোপিত করের বিরুদ্ধাচারণ করা। আরও কিছু কাজও করেছিল, যেগুলো প্রথম এই প্রতিষ্ঠান কাজ করেছিল বলে এই প্রতিষ্ঠানটা ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত হয়েছিল। দ্বিতীয় প্রতিষ্ঠান জমিদার সভা প্রতিষ্ঠিত হয়েছিল 1838 খ্রিস্টাব্দে। উদ্যোক্তা ছিলেন দ্বারকানাথ ঠাকুর, সভাপতি রাধাকান্ত দেব। উদ্দেশ্য ছিল জমিদার শ্রেণীর স্বার্থ রক্ষা করা। এই প্রতিষ্ঠান দীর্ঘস্থায়ী হয়নি। তৃতীয় প্রতিষ্ঠান ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল 1839 খ্রিস্টাব্দে। উদ্যোক্তা ছিলেন উইলিয়াম অ্যাডাম। উদ্দেশ্য ছিল তৎকালীন ভারতের প্রকৃত অবস্থা সম্পর্কে ইংল্যান্ডের জনগণকে জানানো, ইংল্যান্ডের জনগণের কাছে ভারতের প্রকৃত অবস্থাটাকে তুলে ধরা। 4 নম্বর প্রতিষ্ঠান বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল 1843 খ্রিস্টাব্দে। উদ্যোক্তা ছিলেন জর্জ টমসন, প্যারিচাঁদ মিত্র, রামগোপাল ঘোষ, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। সভাপতি ছিলেন জর্জ টমসন। উদ্দেশ্য ইংল্যান্ডের সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে ভারতীয়দের ন্যায্য অধিকার আদায়ে সচেষ্ট হওয়া। 5 নম্বর যে প্রতিষ্ঠানটার কথা বলবো, সেটার নাম হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। প্রতিষ্ঠিত হয়েছিল 1851 খ্রিস্টাব্দে। উদ্যোক্তাদের মধ্যে ছিলেন রাধাকান্ত দেব, প্যারিচাঁদ মিত্র, রামগোপাল ঘোষ, দেবেন্দ্রনাথ ঠাকুর। সভাপতি ছিলেন রাধাকান্ত দেব। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিল ভারতের শিক্ষা, সংস্কৃতি, শাসন সংস্কার বিষয়ে আন্দোলন গড়ে তোলা, সরকারি পদগুলিতে, উচ্চ পদগুলিতে অধিক সংখ্যক ভারতীয়দের নিয়োগের ব্যবস্থা করা। পরবর্তী প্রতিষ্ঠানের কথা বলবো বোম্বাই নেটিভ অ্যাসোসিয়েশন। কারণ ভারতের প্রেসিডেন্সি শহরগুলিতে, অর্থাৎ কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজ, এই 3টি প্রেসিডেন্সি শহরেই কিন্তু এই উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলি গড়ে উঠেছিল। বোম্বাই নেটিভ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল 1852 খ্রিস্টাব্দে।
উদ্যোক্তা ছিলেন জামশেদজি জেজি ভাই, ছিলেন দাদাভাই নৌরোজি, সভাপতি ছিলেন জামশেদজি জেজি ভাই। উদ্দেশ্য ব্রিটিশ প্রশাসনিক সংস্কারের দাবি উত্থাপন করা এবং শিক্ষামূলক কার্যকলাপে উৎসাহ দান করা। 6টা প্রতিষ্ঠানের কথা বললাম। আবার চলে যাই 7 নম্বর প্রতিষ্ঠানের কথা বলি। 7 নম্বর প্রতিষ্ঠান মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন, প্রতিষ্ঠিত হয়েছিল 1852 খ্রিস্টাব্দে। উদ্যোক্তা ছিলেন গজুলু লক্ষ্মীনারায়ণ চেট্টি, পি সোমসুন্দর চেট্টিয়ার, সভাপতি ছিলেন গজুলু লক্ষ্মীনারায়ণ চেট্টি। উদ্দেশ্য ছিল ভারতীয়দের দুঃখ কষ্ট এবং সমাজ সংস্কারের কথা ব্রিটিশ পার্লামেন্টে তুলে ধরা। 8 নম্বর প্রতিষ্ঠান ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, প্রতিষ্ঠিত হয়েছিল 1866 খ্রিস্টাব্দে। উদ্যোক্তা দাদাভাই নৌরোজি, ফিরোজ শাহ মেহতা, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিল ভারতবাসীর আশা আকাঙ্ক্ষার কথা ব্রিটিশ পার্লামেন্টে তুলে ধরা। পরবর্তী প্রতিষ্ঠানের কথা বলবো হিন্দু মেলা, প্রতিষ্ঠিত হয়েছিল 1867 খ্রিস্টাব্দে। উদ্যোক্তা ছিলেন নবগোপাল মিত্র, রাজনারায়ণ বসু, গিরিশচন্দ্র ঘোষ প্রমুখ, সভাপতি নবগোপাল মিত্র। উদ্দেশ্য ছিল স্বদেশী আদর্শে জনগণকে উদ্বুদ্ধ করা, হিন্দু ধর্মের ঐতিহ্যকে জনসাধারণের সামনে তুলে ধরা। এই প্রতিষ্ঠানও কিন্তু খুব বেশি দিন স্থায়িত্ব লাভ করেনি। 10 নম্বর প্রতিষ্ঠান পুনা সার্বজনিক সভা, প্রতিষ্ঠিত হয়েছিল 1870 খ্রিস্টাব্দে। উদ্যোক্তা বাল গঙ্গাধর তিলক, গোপাল হরি দেশমুখ, মহাদেব গোবিন্দ রানাডে প্রমুখ, সভাপতি ছিলেন শ্রীনিবাস রাও পন্থ। উদ্দেশ্য ভারতবাসীর আশা আকাঙ্ক্ষাকে ব্রিটিশ সরকারের কাছে তুলে ধরা। 12 নম্বর প্রতিষ্ঠান হচ্ছে ইন্ডিয়া লীগ, প্রতিষ্ঠিত হয়েছিল 1875 খ্রিস্টাব্দে। উদ্যোক্তা শিশির কুমার ঘোষ এবং হেমন্ত কুমার ঘোষ, সভাপতি শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়। উদ্দেশ্য ছিল পৌরসভার পরিচালনার ভোটাধিকার প্রয়োগের প্রস্তাব তুলে ধরা, ভারতবাসীর মনে জাতীয়তাবাদের অনুভূতি জাগ্রত করা। এরপরে আরও 2টো প্রতিষ্ঠান রয়েছে, 13টা প্রতিষ্ঠানের কথা বলবো বলেছিলাম। পরবর্তী প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ভারতবর্ষে, ভারত সভা, প্রতিষ্ঠিত হয়েছিল 1876 খ্রিস্টাব্দের 26 জুলাই কলকাতার অ্যালবার্ট হলে প্রথম। উদ্যোক্তা ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু প্রমুখ ব্যক্তিবর্গ, সভাপতি ছিলেন রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় এবং সম্পাদক আনন্দমোহন বসু। উদ্দেশ্য ছিল সমগ্র ভারতের জনমত গঠন করা, রাজনৈতিক স্বার্থের ভিত্তিতে ভারতের বিভিন্ন জনগোষ্ঠীকে একত্রিত করা, হিন্দু মুসলিম জনগণকে ঐক্যবদ্ধ করে ভারতে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তোলা। আরেকটি প্রতিষ্ঠানের কথা বলবো, যে প্রতিষ্ঠানটিও অত্যন্ত উল্লেখযোগ্য একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে মাদ্রাজ মহাজন সভা। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1884 খ্রিস্টাব্দে। উদ্যোক্তা ছিলেন বীর রাঘবাচারিয়ার, জি সুব্রহ্মণ্য আয়ার প্রমুখ, সভাপতি ছিলেন পি রঙ্গাইয়া নাইডু। উদ্দেশ্য ছিল মাদ্রাজ প্রেসিডেন্সির অন্তর্গত বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সমিতিগুলিকে ঐক্যবদ্ধ করা, একটি ব্যাপক জাতীয় আন্দোলন গড়ে তোলা। এই হচ্ছে সভা সমিতির যুগ, এবং এই যুগে সভা সমিতিগুলির নাম, তাদের উদ্দেশ্যগুলো আমরা আলোচনা করলাম, কারা উদ্যোক্তা ছিলেন। তবে পড়ানোর সময় ডিটেলসে আলোচনা হবে ভারত সভা, বঙ্গভাষা প্রকাশিকা সভা, জমিদার সভা এবং হিন্দু মেলা, এই 4টি প্রতিষ্ঠান নিয়ে আলোচনা হবে। এবং ভারত সভার কার্যাবলী, যে কাজগুলো ভারত সভা করত, যেমন সিভিল সার্ভিস পরীক্ষার বয়স সংক্রান্ত ক্ষেত্রে আন্দোলন, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ বিষয়ে আন্দোলন, ভার্নাকুলার প্রেস অ্যাক্টের বিরুদ্ধে আন্দোলন, আর্মস অ্যাক্টের বিরুদ্ধে আন্দোলন, বা আমরা বলতে পারি যে আরও একটি গুরুত্বপূর্ণ আন্দোলন যেটা লর্ড রিপনের কোটনি ইলবার্টের উদ্যোগে যেটা তৈরি হয়েছিল ইলবার্ট বিল, সেই ইলবার্ট বিলের বিরুদ্ধে যখন ইংরেজরা আন্দোলন করছিল তখন ইলবার্ট বিলের সপক্ষে প্রতি আন্দোলন গড়ে তোলা, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আন্দোলন ছিল। এবারে আমরা 3য় ইউনিটে চলে যাব। 2টো ইউনিট এবং তাদের সাব ইউনিটগুলো আলোচনা করলাম। 3য় ইউনিট হচ্ছে লেখায় রেখায় জাতীয়তাবাদের বিকাশ। আমি এখানে 5টা জিনিস আলোচনা করব বলেছিলাম, যার মধ্যে 2টো উপন্যাস, একটি গ্রন্থ এবং 2টো ছবি। প্রথম উপন্যাসের কথা বলবো বলেছিলাম আনন্দমঠ,
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, রচয়িতা ছিলেন তিনি। প্রকাশকাল 1882 খ্রিস্টাব্দ। পটভূমি ছিল 76-এর মন্বন্তর এবং সন্ন্যাসী ফকির বিদ্রোহ। মূলত সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে এই উপন্যাস রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মূল উদ্দেশ্য ছিল জাতীয়তাবাদ এবং স্বদেশ প্রেমের বিকাশ ঘটানো। আনন্দমঠ উপন্যাসটি এমন একটি উপন্যাস যেখানে দুটো পার্ট ছিল। একটা হচ্ছে তার বন্দে মাতরম পাঠ, যেখানে বন্দে মাতরম সঙ্গীতকে দেশমাতৃকার মুক্তিযজ্ঞে মাতৃমন্ত্র হিসাবে গ্রহণ করা হয়েছিল। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক আনন্দমঠ উপন্যাসের, যেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারত মাতার বন্দনা করেছেন, আর অপর দিকটা তার আন্দোলনের দিক, যেখানে ভারত মাতার মুক্তিযজ্ঞে আত্মবলিদানের যে বিষয় সেটা। এই দুটো বিষয় নিয়ে এখানে সংগ্রামী জাতীয়তাবাদী আন্দোলন পরিচালিত হবে। এবং স্বদেশ প্রেমের ক্ষেত্রে আনন্দমঠ উপন্যাসের যে গুরুত্বপূর্ণ ভূমিকা, স্বদেশ প্রেমের বিকাশের ক্ষেত্রে তার যে গুরুত্বপূর্ণ ভূমিকা, সেটা আলোচনা হবে। বর্তমান ভারত স্বামী বিবেকানন্দের লেখা, প্রকাশিত হয়েছিল 1899 খ্রিস্টাব্দে। প্রথম প্রকাশ ঘটেছিল উদ্বোধন পত্রিকায়, পরবর্তীকালে গ্রন্থের আকারে এটা প্রকাশিত হয়েছিল। রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের একমাত্র বাংলা পত্রিকা উদ্বোধনে প্রথম প্রকাশিত হয়েছিল। পরবর্তী সময়ে বর্তমান ভারত বইটি 1905 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। গুরুত্ব ছিল কি, যে যুবশক্তি আত্মবিস্মৃত হয়ে পড়েছিল, স্বামী বিবেকানন্দ সেই আত্মবিস্মৃত যুব সমাজকে আত্মশক্তিতে শক্তিশালী করে দেশমুক্তি যজ্ঞে তাদেরকে নিয়োজিত করতে চেয়েছিলেন। অর্থাৎ জাতপাত, অস্পৃশ্যতা, ধর্মীয় গোঁড়ামি, বিভেদ, বঞ্চনা এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছিল। এই উপন্যাস হচ্ছে এই গ্রন্থ হচ্ছে তার অন্যতম উল্লেখযোগ্য গ্রন্থ। এই গ্রন্থের স্বদেশ মন্ত্র, সেখানে আমি ভারতীয়, প্রত্যেক ভারতবাসী আমার ভাই, মূর্খ, দরিদ্র, দুর্বল, ব্রাহ্মণ ভারতবাসী আমার ভাই, ভারতের দেবদেবী আমার ভগবান, ভারতের সমাজ আমার শৈশবের লীলাভূমি, যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। এই যে বক্তব্যগুলো, এই স্বদেশ মন্ত্রের মাধ্যমে দেশবাসীকে জাগ্রত করার একটা প্রয়াস লক্ষ্য করা গেছে। তৃতীয় উপন্যাস গোরা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, প্রকাশিত হয়েছিল 1910 খ্রিস্টাব্দে। প্রথম প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায়, পরে গ্রন্থের আকারে এটি প্রকাশিত হয়েছে। সামাজিক, নৈতিক এবং রাষ্ট্রীয় আদর্শ নিয়ে বাঙালির মনে যে দ্বিধা, সংশয় ও দ্বন্দ্ব, তার রূপ এখানে কিন্তু প্রকাশিত হয়েছে। এই উপন্যাসে সংকীর্ণ অহংকারকে ধ্বংস করে সর্বভারতীয় ক্ষেত্রে বৃহত্তর মানব ধর্মকে সার্থকভাবে প্রতিষ্ঠা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের অতীত, বর্তমান, ভবিষ্যৎ অখণ্ডভাবে এই গ্রন্থে, এই উপন্যাসে ব্যক্ত হয়েছে। একটি জাতির সামগ্রিক পরিচয় গোরা চরিত্রের মধ্য দিয়ে চিত্রিত হয়েছে। নেক্সট পার্ট, রেখা। রেখায় জাতীয়তাবাদের বিকাশ। রেখার মধ্যে আমরা প্রথমে আলোচনা করব ভারত মাতা। ভারত মাতা ছবি অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা, চিত্রকর, প্রখ্যাত চিত্রকর বলা যেতে পারে অবনীন্দ্রনাথ ঠাকুর। সেই অবনীন্দ্রনাথ ঠাকুর, যিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো, তারই আঁকা এই ছবি। তিনি তার শব্দের সাহায্যে যে গদ্য তৈরি করেছেন, তিনি তার রেখার সাহায্যে, তিনি তার অঙ্কনের মাধ্যমে যে কথা বলার চেষ্টা করেছেন, যা বোঝানোর চেষ্টা করেছেন, তা হচ্ছে তার ভারত মাতা। ছবিটি প্রথম নাম কিন্তু ভারত মাতা ছিল না, প্রথমে বঙ্গমাতা নাম ছিল। পরবর্তী সময়ে ভগিনী নিবেদিতা এই ছবিটির নামকরণ করেন ভারত মাতা। উদ্দেশ্য ছিল আপামর ভারতবাসীর মধ্যে স্বদেশ প্রেম এবং জাতীয় চেতনার প্রসার ঘটানো। এই দেবী অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা এই দেবী ছিলেন স্বাধীনতার দেবী। জল রঙে ছবিটি আঁকা হয়েছিল। জগৎ বিখ্যাত এক শিল্পসৃষ্টি বলা যেতে পারে। সমৃদ্ধির দেবী লক্ষ্মী রূপে ভারতমাতা শিল্পীর তুলিতে আবির্ভূতা হয়েছিলেন। ভারতমাতার স্বরূপ ব্যাখ্যা করেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তিনি এই ছবিতে ভারতমাতার 4টি হাত দেখিয়েছেন, যে 4টি হাতে 4টি বিশেষ দ্রব্য তিনি তুলে ধরেছেন, যে 4টি দ্রব্য মূলত 4টি বিশেষ বিষয়ের দ্যোতক: অন্ন, বস্ত্র, জ্ঞান এবং ধর্ম।
যা দিয়ে ভারত মাতা তার সন্তানদের সমৃদ্ধ করেছে। এই চিত্রের মাধ্যমে ভারত মাতার মানবী সত্তাকে তুলে ধরার একটা আপ্রাণ চেষ্টা করেছেন চিত্রকর। অসাধারণ একটি চিত্র, যে চিত্র অবনীন্দ্রনাথ ঠাকুরকে ভারতীয় চিত্রকলার জনক অভিধায় পৌঁছে দিয়েছে, ভূষিত করেছে সমগ্র জগতের কাছে ফাদার অফ মডার্ন ইন্ডিয়ান আর্ট হিসাবে পরিচিত হয়েছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, পরবর্তী যে রেখা সেটা হচ্ছে ব্যঙ্গচিত্র। চিত্রকর ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর, ইনি ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই। কার্টুন বা ব্যঙ্গচিত্র অঙ্কন করে তৎকালীন ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছেন তিনি। উল্লেখযোগ্য বেশ কিছু ব্যঙ্গচিত্র ছিল, মূলত 3টি ব্যঙ্গচিত্রমূলক গ্রন্থ এখানে বলা হয়েছে। অদ্ভুত লোক 1915 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, বিরূপ বজ্র 1917 খ্রিস্টাব্দে এবং নয়া হুল্লোড় বা নব হুল্লোড় 1921 খ্রিস্টাব্দে। তৎকালীন ঔপনিবেশিক সমাজের সমালোচনা করতে গিয়ে ব্যঙ্গচিত্রের মাধ্যমে বেশ কিছু দিক তিনি তুলে ধরেছেন, যেমন উচ্চবিত্তদের অহংকার, তাদের চালচলন, বাবু সমাজের পাশ্চাত্য সংস্কৃতি শিক্ষার প্রতি অগাধ আস্থা, বাঙালি নারীর শাড়ি, ইউরোপীয় জুতো পরে নৃত্য করা, মন্টেগু চেমসফোর্ড ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা, ইউনিভার্সিটি মেশিন, মূলত কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমালোচনা করেছেন এই ব্যঙ্গচিত্রটিতে। নারী জাতির দুর্দশা, স্বামীর মত্ততা, জাঁতাসু উল্লেখযোগ্য একটি ব্যঙ্গচিত্র। সমাজে জাতপাত বর্ণ বৈষম্যকে তিনি এই চিত্রের মাধ্যমে সমালোচনা করেছেন। গগনেন্দ্রনাথের হাত ধরেই শুধু বাংলা নয়, সমগ্র ভারতবর্ষে ব্যঙ্গচিত্র বা কার্টুনের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। আধুনিক ভারতীয় ব্যঙ্গচিত্রের প্রথম প্রকাশ হয়েছিল অমৃতবাজার পত্রিকায়, আর প্রথম ভারতীয় কার্টুন পত্রিকা হলো দিল্লি স্কেচ বুক। এটি প্রকাশিত হয়েছিল 1850 খ্রিস্টাব্দে, মাসিক পত্রিকা ছিল। পরে 1859 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান পাঞ্চ নামে আরেকটি কার্টুন পত্রিকাও দিল্লি থেকে প্রকাশিত হয়েছিল। মূলত তৎকালীন রাজনৈতিক আর্থসামাজিক ত্রুটিগুলিকে জনসমক্ষে তুলে ধরা, প্রচলিত সামাজিক কুপ্রথা সম্পর্কে মানুষকে অবহিত করা, এগুলোই ছিল এই ব্যঙ্গচিত্রের মূল উদ্দেশ্য। এই হলো 4র্থ অধ্যায়, অর্থাৎ সংঘবদ্ধতার গোড়ার কথা, তার বৈশিষ্ট্য বিশ্লেষণের মূল বিষয়। আমরা 3টে ইউনিট এবং প্রতিটি ইউনিটের যে সাব ইউনিটগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম। অর্থাৎ প্রথম ইউনিটে ছিল 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ, তার সাব ইউনিট। দ্বিতীয় ইউনিটে ছিল সভা সমিতির যুগ, তার সাব ইউনিট। 13টা সভা সমিতির কথা আমরা বলেছি। আর তৃতীয় ইউনিট রেখায় লেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ, সেটা আমরা আলোচনা করেছি। এই হচ্ছে তোমার 4র্থ অধ্যায়ের মোটামুটি একটা শর্ট স্কেচ। আশা করব যে এটা নিশ্চয়ই তোমাদের আগ্রহ বৃদ্ধি করবে এবং তোমরা এই চ্যাপ্টার সম্পর্কে বা এই অধ্যায় সম্পর্কে সমৃদ্ধ হতে পারবে, এটাই আমার উদ্দেশ্য। এবং পরে যখন ক্লাসে স্যারেরা পড়াবেন তখন আরও ডিটেলস, আরও বড় করে বিষয় বস্তুকে আরও বেশি করে আলোচনা করবেন। আমি শুধু এই ভিডিওতে পুরো অধ্যায়টা সম্পর্কে বারবার, যেটা আমি চেষ্টা করেছি অন্যান্য অধ্যায়গুলোতেও, আমি যেটা চেষ্টা করেছি আমার অন্যান্য ভিডিওগুলোতে, যে পুরো অধ্যায় সম্পর্কে তোমার একটা ধারণা তৈরি করার, ছাত্রছাত্রীদের মধ্যে পুরো অধ্যায়টা সম্পর্কে একটা ছোট ধারণা, যে পুরো অধ্যায়টা তার মাথার মধ্যে থাকবে একই সঙ্গে অ্যাট এ গ্ল্যান্স। কারণ পুরো চ্যাপ্টারটা পড়তে, পুরো অধ্যায়টা পড়তে তার যত সময় লাগবে তার অনেক কম সময়ে সে পুরো অধ্যায় সম্পর্কে একটা ধারণা তৈরি করতে পারবে। এই পর্যন্ত আজকে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি।